বিকালের দিকে শাড়ি পরেছে আকসা। ছাদে আগামীকাল প্যান্ডেল করা হবে। আজ বাসার ভেতরেই মেহেন্দি অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আকসা মেহেন্দি দিয়ে তুলেও ফেলেছে। মিহিকে এখনো মেহেন্দি পরানো হচ্ছে। ঘর ভর্তি মেয়েরা। মিহির বাবার দিকের আত্মীয়রা আছে, আর মায়ের দিক থেকে কম বেশি সবাই। ওয়ার্ড্রোবের ওপরে রাখা সাউন্ড বক্সে গান বাজছে। হাতে মাস্কহীন মেহেন্দি, লগে ব্যান্ডোর দামি ওয়াজ, সরমোর ঠেলায় রুমাল মুখো, সবে দিরা নাচ। নতুন বৌরে ডেকতা তান হাইডে মারের ফাল, চান্দর লাখান কন্যা দেখিয়া দামান বেসামাল। সিলেটিয়ার রঙিলা দামান, যাইতা শ্বশুরবাড়ি। যাইতা শ্বশুরবাড়ি, সিলেটিয়া রঙিলা দামান, যাইতা শ্বশুরবাড়ি। যাইতা শ্বশুরবাড়ি। মিহি মেহেন্দি পরা হাতটা উঁচু করে নিচে পায়চারিতে ব্যস্ত আকসাকে উদ্দেশ্য করে উচ্ছ্বসিত গলায় চেঁচিয়ে বলল, ভালো গান চালিয়েছ ভাবি। জানো তো, তৌহিদদের গ্রামের বাড়িও সিলেটে। ও কিন্তু সিলেটে ছিলে। ওর বাবা ওর জন্মের বছরখানেকের মধ্যেই এখানে এসে ব্যবসা শুরু করেন। তারপরেই বাড়ি বানিয়ে স্থায়ীভাবে এখানেই থাকা শুরু করেন তারা। ভাবছি বিয়ের পর তৌহিদের সাথে সিলেটে যাব, ওদের গ্রামের বাড়িতে। ভলিউম আরেকটু বাড়িয়ে দাও ভাবি। মিহির কথা শুনে মুচকি হেসে সাউন্ড বক্সের ভলিউম আরও খানিকটা বাড়িয়ে দিল আকসা। ওর ফোনটা ওয়ার্ড্রোবের ওপর বক্সের ঠিক ডান পাশেই চার্জে দেওয়া ছিল। ফোনে কল বেজে উঠল তখন। আকসা এগিয়ে গিয়ে ফোন চার্জ থেকে খুলে নিয়ে দেখল কলির ফোন কল। এখানে অতিরিক্ত নয়েজ হচ্ছে বলে আকসা ঘর থেকে বেরিয়ে লম্বা বারান্দা ধরে সামনে এগিয়ে গিয়ে কল রিসিভ করল। কিরে দোস্ত, বিয়ে করে ভুলে গেলি আমাকে? স্বামী বেশি আদর দিচ্ছে নাকি? ও কল রিসিভ করতেই ওপাশ থেকে কলির স্বভাবত সারের ন্যায় চেঁচানো গলাটা শোনা গেল। আকসা হতাশ হয়ে বলল, তোর সাথে আমার আজ সকালেও কথা হয়েছে, তাহলে ভুলে গেলাম কিভাবে? মানুষের সাথে দীর্ঘদিন কথা না হলে তাকে ভুলে যাওয়া যায়, কিন্তু তোর সাথে তো আমার প্রতিদিন কথা হয়। এমন কোনো দিন বাদ যায়নি যেদিন আমাদের কথা না হয়। হ্যাঁ, সকালে কথা বলেছিস ঠিক আছে, কিন্তু আগে তো ভোর, দুপুর, সকাল, সন্ধে, রাত সবসময় কথা বলতিস, এখন তাও বলিস না। আকসা না পেরে এবার চাপা স্বরে বলল, তোমার একটা বিয়ে হোক, তারপর তুমিও বুঝবে কেন বলতে পারি না। সারাক্ষণ স্বামীর সাথে লেগে থাকলে তো পারবা না, বুঝি না ভেবেছ? সিঙ্গেল কমিউনিটির সদস্য হলেও সব জানি আমি। স্বামীর কথা শুনে আকসা চুপ হয়ে গেল, শুধু বলল তবে কলি চুপ রইল না। ও বলতে থাকলো, দোস্ত, তোকে একটা ভালো পরামর্শ দিই, এই ব্যাডা জাতের সাথে এত অ্যাটাচড হওয়া ভালো না। স্বামী আছে ভালো কথা, তাই বলে তাকেই নিজের দুনিয়া বানিয়ে নিস না। এই স্বামী প্রথমে আদর আহ্লাদ করে মাথার তুলে যখন তোমাকে পায়ে ঠেলে দেবে, তখন বুঝবা। জানিস তো, মরদ কা চক্কর, মুয়াদ সে টক্কর। আকসা এবার নড়ে চড়ে বসল। কলির সাথে ওর মতামতের প্রায় ৯৫% মিলে যায়। এই জন্যেই বোধহয় ওরা বেস্ট ফ্রেন্ড। আকসা এতক্ষণ চুপচাপ থাকলেও কলির এই কথা শোনার পরে অতি উৎসাহের সাথে জবাব দেয়, ঠিক বলেছিস দোস্ত। জানিস, ওনার অহংকার অনেক বেশি। আমাকে তো পাত্তাই দিত না শুরুতে। আমি তখন বোকা ছিলাম, এই ভেবে ভেবে মাথা ঠুকে মরতাম যে কেন উনি আমার সাথে এমন করে। তারপর বুঝলাম আসলে সবই ওনার অহংকার। ওনার মতো ভদ্র দাম্ভিক লোক আমি খুবই কম দেখেছি। এই পুরুষজাতটাই খারাপ, এদেরকে বেশি লাই দেওয়া যাবে না। লাই দিয়ে আকসা কথা বলতে বলতে থেমে গেল হঠাৎ। প্রিয় বান্ধবীর সাথে পুরুষজাত এবং স্বামী সম্পর্কিত গুরুতর আলাপ ওর আপাতত এখানেই স্থগিত হলো। হাঁ করে তাকিয়ে রইল সামনের দিকে। চোখের পলক পড়ল না একবারের জন্য। মেজবা এগিয়ে আসছে সামনের দিকে। পরনে একটা সাদা পাঞ্জাবি এবং পাজামা, হাতে রোলেক্স ওয়াচ, চুলগুলো বরাবরের মতোই সুন্দরভাবে পরিপাটি করে রাখা, জেল দেওয়া সম্ভবত। আকসা অপলক দেখছে মেজবাকে। ততক্ষণে মেজবা এগিয়ে এসেছে প্রায় ওর কাছে। সম্ভবত ওকে কিছু বলতে এসেছিল। এভাবে দাঁড়িয়ে হা করে তাকিয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এভাবে কি দেখছো? আই নো আমি খুব হট অ্যান্ড হ্যান্ডসাম, তাই বলে এভাবে দেখো না। যতই পুরুষ মানুষ হই, আমারও তো কিছু লজ্জা শরম আছে নাকি? মেজবার কথা শুনে এবার ধ্যান ফিরল আকসার। তবুও দৃষ্টি সরালো না ও। মেজবা এবার ফিচলে হেসে বলল, ভাই, এভাবে আর দেখো না, নজর লেগে যাবে। আকসা দৃষ্টি ফিরিয়ে এবার হঠাৎ চোখের নিচে লেপটে থাকা কাজলে কোনোই আঙুল ঘষে সেই আঙুলটা মেজবার দিকে এগিয়ে দিল। ওর কানের কাছে আঙুল ঠেকিয়ে সেখানে কাজলের ফোঁটা দিয়ে বলল, মাশাল্লাহ, এবার আর নজর লাগবে না। মেজবা মৃদু হেসে এবার কিছু একটা মনে পড়তেই বলল, আমার ফোনটা রাখো তো তোমার কাছে, ছাদে কিছু জরুরি কাজ আছে, সেখানে যাচ্ছি আমি। কেউ কল দিলে রিসিভ করো, ইম্পর্টেন্ট কল হলে ফোন আমার কাছে দিয়ে যেও। আচ্ছা জনাব। আকসা মাথা নেড়ে ভদ্র মেয়ের মতো জবাবটা দিতেই মেজবা একবার দক্ষ চাহিনিতে চারপাশে দেখে ওর মাথার পেছনে হাত চেপে ধরে রেখে কপালে একটা চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলল, শাড়িতে সুন্দর লাগছে। কথাটা বলেই উল্টো দিকে পা বাড়িয়ে চলে গেল ছাদের দিকে। আকসা কখনো বড় বড় চোখ করে ওর যাওয়ার পথে তাকিয়ে রইল। মেজবা সাধারণত সহজে কাউকে কমপ্লিমেন্ট দেয় না। আকসাকেও এর আগে কখনো দেয়নি, এই প্রথম। সাধারণ একটা কথা, অথচ শুনতে অসাধারণ লেগেছে আকসার কাছে।
এখনও কানে বাজছে। মেজবার সাধারণ একটা কথাও অসাধারণ লাগে ওর কাছে। লোকটাকে দেখলেই দিন দুনিয়া সব ভুলে যায় যেন। আর এই লোকটাকেই নাকি পাত্তা দেবে না আকসা। তাকে পাত্তা না দিয়ে পারবেও বা কিভাবে? মেজবা ইফতেখারের পার্সোনালিটি এমন যে তাকে ইগনোর করা যায় না। আকসার শ্বশুরবাড়ির কুলের এখনও পর্যন্ত যতজনকে দেখেছে প্রত্যেকে মেজবার বিশাল বড় ভক্ত। সবাই ওকে অ্যাটেনশন দিয়ে মাথায় তুলে রাখে, সম্ভবত ওর ব্যক্তিত্বের জন্যই। এই কথা আকসা অস্বীকার করতে পারবে না। মেজবার ফোনে কল এসেছে একটা। ফোনটা আকসার হাতেই ছিল। রিংটোন বেজে ওঠার পরে আকসা ফোন হাতে নিয়ে কল রিসিভ করার জন্য স্ক্রিন অন করতেই দেখল ফোনে লক দেওয়া। মেজবার ফোন এর আগে কখনো ধরেনি। আকসা ওর ফোন হাতে নেওয়ার কথা মাথায় আসেনি কখনো। এমনকি মেজবা নিজে থেকেও কখনো ওর হাতে দেয়নি। এ কারণে পাসওয়ার্ডটাও জানা নেই ওর। একবার রিং বেজে কল কেটে গেল। যেই ব্যক্তি কল দিয়েছিলেন তিনি আবারও কল দিলেন। পুনরায় কেটে যাওয়ার পরে আরও একবার কল আসলো। নিশ্চয়ই কোনো জরুরি কল হবে। আকসা মিহির ঘর থেকে ফোনটা মুঠো করে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। শাড়ির কুচি চেপে ধরে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতেই দেখল মেজবা ছাদে কতকগুলো ছেলেকে দিক নির্দেশনা দিচ্ছে। এগিয়ে গিয়ে বুঝল ছেলেগুলো আসলে প্যান্ডেলের জন্য বাঁশ রাখতে এসেছে। রাখা হয়েও গেছে প্রায়। আকসাকে বাড়িয়ে থেকে উসখুস করতে দেখে মেজবা ছেলেগুলোকে বলল, তোমরা এবার আসতে পারো। ছেলেগুলো ছাদ থেকে নেমে গেল। ওরা নেমে যেতেই মেজবার ফোনটা ওর হাতে ধরিয়ে দিয়ে আকসা বলল, আপনার কল এসেছে, জরুরি কল হয়তো। অনেকবার রিং বেজেছে, পাসওয়ার্ড জানা নেই তাই কল রিসিভ করতে পারিনি। মেজবা ফোনটা হাতে নিয়ে ছাদের পেছনের দিকে চলে গেল। আকসা ভ্রু কুচকে ফেলল। সামান্য একটা ফোন কলের জন্য আড়ালে যাওয়ার কি দরকার? ওর সামনে কথা বলতে কি অসুবিধা? আজ আকাশটা বেশ মেঘলা। শুরুতে বোঝা না গেলেও এখন মোটামুটি নিশ্চিত যে বৃষ্টি হতে পারে আজ। বিকাল থেকেই মেঘের ঘন ঘটা ছিল। তখন হালকা থাকলেও সন্ধ্যা নেমে চারিপাশ আধারের আবরণে ঢেকে যাওয়ার পরে এখন গাঢ় হয়েছে। আকসা হিসাব করছে, ছাদের ঠিক মাঝ বরাবর এই নিয়ে সম্ভবত ২৫ থেকে ৩০ মিনিটের মতো দাঁড়িয়ে আছে ও। অন্ধকার নেমে গেছে, তবু নামছে না। হাতে পায়ে অসংখ্য মশার কামড় বসছে। ওদের অত্যাচার সহ্য করেও ঠাই দাঁড়িয়ে আছে ও। মেজবা ওপাশে দাঁড়িয়ে এখনও ফোনে কথা বলছে। আকসা একবার উকি মেরে দেখেছিল মেজবা খুব গম্ভীরভাবে কথা বলছে। দেখে মনে হচ্ছিল যেন খুব সিরিয়াস আলোচনা চলছে। মেজবা ওকে খেয়াল করে ফোন মিউট রেখে বলেছিল, সিরিয়াস কথা বলছি, ডিস্টার্ব করো না এখন। কথা বলার সময় ডিস্টার্ব করা পছন্দ করি না। এই কথার পর আকসার সেখানে পা রাখার সাহস দ্বিতীয়বার আর হয়নি। ও চাইলে নিচে চলে যেতে পারত, তবে মেজবার সাথে অতি দরকারি কথা আছে ওর। সেই কথা শেষ না করে এখান থেকে নড়বে না বলে পণ করেছে। মেজবার কথা শেষ হলো আরও গুনে গুনে প্রায় ১৫ মিনিট বাদে। অর্থাৎ আকসা এখানে রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে ৪০-৪৫ মিনিট যাবৎ। ঘাড়ের রগ ব্যথা হয়ে গেছে ওর। মেজবা কথা শেষ করে কিছুটা সামনে এগোতেই আকসা এগিয়ে গেল সেদিকে। আকসাকে দেখে মেজবা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এখনো এখানে? হ্যাঁ, দাঁড়িয়েছিলাম এতক্ষণ। এতক্ষণ কেন? মেজবা যেন দ্বিগুণ অবাক হলো। আপনার জন্য। আমার জন্য? কি কারণে? আকসার জবাবটা পেয়েও মেজবা নির্বিকারভাবে পাল্টা প্রশ্ন করল। আকসা হঠাৎ প্রসঙ্গ ঘুরিয়ে ওকে জিজ্ঞাসা করল, আপনার ফোনের পাসওয়ার্ড কি? হঠাৎ এই প্রশ্ন কেন? আগে বলুন, পাসওয়ার্ডটা কি? তোমাকে বলা যাবে না, দেখি সাইড দাও। মেজবা আকসাকে সম্পূর্ণরূপে এড়িয়ে ওকে পাশ কাটাতে যাবে, তখন আকসা ওকে হাত উঠিয়ে আটকে দিল। মেজবা ধৈর্য ধরে শান্ত গলায় বলল, দেখো আকসা, আমার মেজাজ এখন খুবই খারাপ আছে, প্লিজ সরো, ঝামেলা করো না। না, আমি আপনাকে যেতে দেব না। আগে আপনি আপনার ফোন আর ফোনের পাসওয়ার্ড দিয়ে যাবেন, না হলে এখান থেকে কোথাও যেতে পারবেন না। মামাবাড়ির আবদার, ফোনের পাসওয়ার্ড দিয়ে তুমি কি করবে? আপনার ফোন চেক করব। ফোন চেক করবে মানে? হোয়াট দ্য হেল? তুমি কেন আমার ফোন চেক করবে? হ্যাঁ? মেজবা চেঁচিয়ে উঠল। হাত মুঠো করে নিজেকে নিয়ন্ত্রণ করল। ওর রাগ দেখেও আকসা পুনরায় একই রকম স্বরে জেদ ধরে বলল, আপনার ওয়াইফ আমি, ফোন চেক করতেই পারি। চেক না করি, অন্তত পাসওয়ার্ড তো জানতে পারি। এটা স্বাভাবিক বিষয়। এত রিয়্যাক্ট করার কি হলো? আমার ফোন কোনো গভর্নমেন্ট প্রপার্টি না যে সবাইকে এর পাসওয়ার্ড দিয়ে বেড়াবো আর তারা ব্যবহার করবে। সাইডে সরো। শেষোক্ত কথাটা হুমকি মিশ্রিত, ঝড়ের আগের পূর্বাভাস যেন। আকসা অনুভব করেও পাশে না সরে উল্টো মেজবাকে পেছনে ধাক্কা দিয়ে কান্নারত স্বরে বলল, ঠিকই ধরেছিলাম আমি, আপনার নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, না হলে সামান্য ফোনের পাসওয়ার্ড নিয়ে এমন করতেন না। আকসার মুখ হতে শব্দগুলো নিঃসৃত হওয়া মাত্র ওকে এক টানে দেয়ালের সাথে চেপে ধরল মেজবা। হিসিয়ে বলল, আর একবারও এই মুখ থেকে আমার সম্পর্কে এমন নোংরা কথা বেরোলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। কোনো আজে বাজে ছেলে নই আমি, ভদ্র ফ্যামিলির ছেলে। ভদ্রতা এবং শিষ্টাচার ছোটবেলা হতে মামনির কাছ থেকে শিখেছি। সেই আমাকে তুমি এক্সট্রা ম্যারিটিয়ার অ্যাফেয়ারের কথা বলছো? থাপড়ে দাঁত ফেলে দেব বেয়াদব। মেজবার শেষোক্ত কথাটা কানে আসা মাত্র কেঁদে ডুকরে ফেলল আকসা। মেজবা ওর হাত ছাড়ল না, তবে মুঠো নরম হয়ে এলো। এবার আগের চাইতে কিছুটা শান্ত গলায় বলল,
আর্মড অফিসারদের ফোনে অনেক প্রাইভেট জিনিস থাকে এজন্য আমাদের ফোনের প্রাইভেসি মেনটেন করতে হয় এই কারণে আমরা চাইলেও ফোন ওয়াইফের হাতেও তুলে দিতে পারি না এটা একটা